1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল, সেইখানে যেই সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ সেগুলো 72 সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল? কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখে। আইয়ুব খান যেন একটা এক নায়ক হইয়া উঠতে পারে, সেটা সবকিছু ওই শাসনতন্ত্রে ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতায় সে যেন এক নায়ক হইয়া উঠতে পারে, সেই জন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সবকিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72 সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে? না, দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই। 300 জন আলাদা লোকের তো দরকার নেই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে মিশামিশি মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বাপরে, তার মানে আমি আপনি জনগণ, তা আপনি মালিক তো, তাই না? হ্যাঁ, তো লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা, এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে, বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক, কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী। মানে বুঝেছেন তো, মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়া কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি, কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয়। তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক, মালিক বলুক যাই করুক, জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলের। এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি। সংবিধানে যে রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ আছে না, ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা, এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে, তার কোনোটাই আসলে তার নাই, বুহা। সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য। তা প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া যদি প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি কর বলেন তো? বিচারপতি, নির্বাচন কমিশনের নিয়োগ, সকল সাংবিধানিক পদে নিয়োগ দান, দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ, কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। আবার সংবিধান পড়লে মনে হইতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক, সে বিচারপতি নিয়োগ করে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে, নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করে। কিন্তু আগের অনুচ্ছেদটা যদি দেখেন না, তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক বালচুন, যার নিজের কোনো ক্ষমতা নাই, চাঁদের মতো আর কি, নিজের কোনো আলো নাই। প্রধানমন্ত্রী সূর্যের আলোতে সে আলোকিত। তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা, কিন্তু এবার বলাও আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে। তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদে সংখ্যাগরিষ্ঠ। তার মানে তার রাষ্ট্রপতির তো আসলে কোনো ক্ষমতা নাই। প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না। এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা। তারপরে প্রধানমন্ত্রী তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই, মন্ত্রী নিয়োগ করা, বরখাস্তের এখতিয়ার সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রাচীনকালে সম্রাটদের ওই ক্ষমতা ছিল না। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর সব দেশে ইমপিচ করা যায় রাষ্ট্রপ্রধানকে, তাই না? সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিচ করা যায়? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে? এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে? প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বা কে? কেমন করে করবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, ঠিক আছে, কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট? যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তার বিচারটা করবে কে? এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই। এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ। ওই যে বলছি না, এর মধ্যে কি আছে
এইটাই আছে, ওইটাই বিএনপির পছন্দ। ও বিএনপি ওই আর একটা স্বৈরাচার হয়ে উঠতে চায়। এই যে আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা, অরাজকতা, এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা, এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা, বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই। বুঝছাও? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট, তাই না, তারই ইমপিচ করা যায়। আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা তো দূরে থাক, সাংবিধানিকভাবে তার কাছে জবাবদিহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই, ব্যবস্থাও নেই। এই জন্যই এই সংবিধান, ৭২-এর সংবিধান এত পছন্দ বিএনপির। বুঝছাও?